আজকের আলোচ্য বিষয় এমবেডেড কোয়েশ্চেন। আসলে এই টপিকটি 10 সেকেন্ডে শেষ করে দেওয়া যায়। যেমন ধরেন একটা সেন্টেন্সে দুটো সেন্টেন্স আছে, অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্স। এখন এটাকে আপনি ইন্টারোগেটিভ করবেন। তো সেক্ষেত্রে আপনি প্রধান যে সেন্টেন্সটা রয়েছে, অর্থাৎ প্রিন্সিপাল যে সেন্টেন্সটা রয়েছে, সেটাকে আপনি ইন্টারোগেটিভ করবেন। ব্যাস, হয়ে গেছে। এতটুকু বললেই হয়ে যায়। তারপরেও ছোট্ট দু একটা কথা না বললেই নয়। তো আমরা দেখে নেই এমবেডেড কোয়েশ্চেনের সাধারণত প্রবলেমটা কোথায় থাকে। তো আমি আসলে এত ডিটেইলস কথা বলার প্রয়োজন মনে করছি না, কারণ এটা ডিটেইলস শুনেও লাভ হবে না। তো আমি সহজ সাবলীল ভাষায় যেটা বলবো সেটাই মূল কথা। তো আপনারা এগুলো পড়ে নেবেন। পড়ে নেওয়ার পরে যে কাজটা করবেন সেটা হচ্ছে যে আপনি যখন দুটো সেন্টেন্স এরকম পাবেন, তো সেই সেন্টেন্সটা কিভাবে গঠিত হতে পারে, বিশেষ করে রিলেটিভ প্রোনাউন দিয়েই তো হতে পারে। রিলেটিভ প্রোনাউন দিয়ে সাধারণত দুটো সেন্টেন্স তৈরি হয়ে থাকে। এটাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বলে থাকি। তো কমপ্লেক্স সেন্টেন্স যখন তৈরি হয়ে থাকে, তখন সেখানে দুটো সেন্টেন্স অবস্থান করে থাকে। একটা হচ্ছে বাংলা ভাষায় যদি বলি প্রধান সেন্টেন্স, আর একটা হচ্ছে নির্ভরশীল সেন্টেন্স। ইংলিশে এটাকে বলা হচ্ছে মেইন ক্লজ, আর একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ অথবা ডিপেন্ডেন্ট ক্লজ। আর সামনেরটাকে অনেক সময় আমরা প্রিন্সিপাল ক্লজও বলি। প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, মেইন ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজ, বিভিন্ন নামে ডাকি। তো ইংলিশের দরকার নেই, বাংলায় বুঝলেই হয়। প্রধান সেন্টেন্স, নির্ভরশীল সেন্টেন্স। তো ইংলিশের ক্ষেত্রে আসলে মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে ইন্টারগেটিভ যখন আমি সিঙ্গেল সেন্টেন্সকে করব, তখন তো সিঙ্গেল সেন্টেন্সকেই করব, একটাই আছে একটাকেই করব। যখন ডাবল সেন্টেন্স অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সকে যখন আমি ইন্টারগেটিভ করব, তখন আমাকে দুটো সেন্টেন্স ইন্টারগেটিভ করা যাবে না। নেগেটিভ দুটো সেন্টেন্স করা যায়, কিন্তু ইন্টারগেটিভ দুটো সেন্টেন্সকে করা যায় না। কেন করা যায় না? এই জন্য করা যায় না, সিস্টেম নাই। তো এখন আমি তাহলে কোনটাকে করব? একটাকে করবেন, এবং সেটা যেন প্রধান সেন্টেন্সটা হয়। নির্ভরশীল সেন্টেন্সকে কখনো ইন্টারগেটিভ করা যাবে না। তাহলে কমপ্লেক্স সেন্টেন্স আমি যদি পাই, তাহলে সেটাকে যদি আমি ইন্টারগেটিভ করি, তাহলে অবশ্যই প্রধান সেন্টেন্সকে আমি ইন্টারগেটিভ করব, পরেরটাকে করব না। এবং অবশ্যই ইন্টারগেটিভ চিহ্নটা দিতে হবে। তারপরেও এখানে আমি একটা বিষয় দেখানোর চেষ্টা করছি, সেটা হচ্ছে যে এখানে বলছে যে মেইন ক্লজটি ইন্টারগেটিভ না হলে সেন্টেন্সের শেষে ইন্টারগেটিভ চিহ্ন বা প্রশ্নবোধক চিহ্ন বসবে না। এরপরে বলছে ডিপেন্ডেন্ট ক্লজটি প্রশ্নবোধক চিহ্ন হলেও, মানে যদিও হয়ে যায় বা যদিও দেয়, যেহেতু আপনি কারেকশন পাচ্ছেন না, সেক্ষেত্রেও কিন্তু প্রশ্নবোধক চিহ্নটা যেন সেখানে থাকে, অথবা প্রশ্নবোধক চিহ্নটা সেখানে দেওয়া থাকবে। তো এভাবে সাধারণত আপনাকে চিন্তা করতে হবে। তো প্রশ্ন আমি এখানে দুটো দিয়েছি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে কারেক্ট সেন্টেন্স এখানে বেছে নিতে বলছে। তো আমরা এখানে ডি নম্বরটা অ্যান্সার দেখতে পাচ্ছি। তো আমরা এখানে দেখি যে আসলে এই সেন্টেন্সটা ইন্টারগেটিভ করা আছে, তবে এই যে এখানে দেখেন যে সাবঅর্ডিনেট ক্লজ অথবা নির্ভরশীল সেন্টেন্স কি করেছে, তো এখানে ইন্টারগেটিভ চিহ্ন নাই। তো এখানে কি বলেছিল, কোনোভাবে যদি ডিপেন্ডেন্ট ক্লজকেও যদি প্রশ্নবোধক করে, তাহলে সেখানে যেন চিহ্নটা যেন থাকে। যেহেতু এটা নাই, তাহলে এটা আপনার হচ্ছে না। পরেরটাতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুটোর একটা কেউ করে নাই, অর্থাৎ ইন্টারগেটিভ নাই। পরের সেন্টেন্সটাতে আমরা দেখতে পাচ্ছি এখানে পরেরটাতে ভার্বই নাই, অর্থাৎ দুটো সেন্টেন্স এখানে নাই। তারপরটাতে আমরা দেখতে পাচ্ছি যে ইন্টারগেটিভ করে নাই, দুটোর একটা কেউ করে নাই, আবার ইন্টারগেটিভ চিহ্ন তো নাই। তো এখন সেই দৃষ্টিকোণ থেকে আসলে বাধ্য হয়ে আমাকে ডি নম্বরটা নিতেই হবে। তাহলে এটা একটা কিন্তু আরেক ধরনের নলেজ হলো আপনার। আর এখানে যদি ইন্টারগেটিভ চিহ্নটা যদি এখানে দিয়েই দিত, এই জায়গায় আর কি, যদি এখানে ইন্টারগেটিভ চিহ্নটা এরকম দিয়ে দিত, তাহলে কিন্তু এটাকেই আপনার রাইট ধরে নিতে হবে, বাধ্য হয়ে আর কি, করার কিছু নেই। তো এরকম বিষয়টা। তো এখান থেকে আমরা যে নলেজটা পেলাম সেটা আমাকে ধরে রাখতে হবে। পরের যে বিষয়টা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে এখানে আমরা দেখব কোনটা রাইট। তো এখানে বি নম্বরটা রাইট ধরা হয়েছে, কারণ এখানে দেখেন ডু ইউ নো প্রধান সেন্টেন্সটাকে করেছে, পরের সেন্টেন্সটা কিন্তু অ্যাসার্টিভই আছে। এখানে আপনি দেখেন যে এখানে দুটোকেই করেছে, সুতরাং এটা রাইট হচ্ছে না। এখানেও দুটোকে করেছে, রাইট হচ্ছে না। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটু উল্টাপাল্টা করেছে, যেমন হোয়ারটা এখানে থাকার কথা ছিল সেটা শেষে, সুতরাং এটা মিলছে না। তো এইটাই হলো মূলত আপনার প্রধান যে এক্সারসাইজ সেটাই।
তো এমবেডেড কোশ্চেনের সেরা উদাহরণ হচ্ছে এটাই, মানে এই ধরনেরই থাকবে। এটা জাস্ট একটা নলেজ আর্ন করার জন্য আর কি, কিন্তু এটা থাকার কথা না বা এই ধরনের থাকবেও না। তো আপনার এখানে দুটো দিয়ে সাধারণত নলেজ দুই ভাবে রাখারই চেষ্টা করা হয়েছে। তো আপনার থাকবে কোনটা? এটা। তো আশা করি এমবেডেড কোশ্চেন হচ্ছে সহজ বিষয়, যে কমপ্লেক্স সেন্টেন্স থেকে আমি এমবেডেড কোশ্চেন বের করব প্রশ্নবোধক আকারে। তো সেক্ষেত্রে আমি প্রধান যে সেন্টেন্সটা বা প্রিন্সিপাল ক্লজ, মেইন ক্লজ যেটাই আপনি বলেন সেটাকে ইন্টারোগেটিভ করবেন। পরের যে সেন্টেন্সটা থাকবে নির্ভরশীল বা সাবঅর্ডিনেট অথবা ডিপেন্ডেন্ট ক্লজ সেটাকে ইন্টারোগেটিভ করা যাবে না, এবং মেইন ক্লজকে ইন্টারোগেটিভ করলে অবশ্যই ইন্টারোগেটিভ চিহ্ন দিতে হবে। এই ছিল মোটামুটি আলোচ্য বিষয়। আশা করি আগামীতে কোনো সমস্যা হবে না।